আসসালামু আলাইকুম। অ্যাডভার্বিয়াল ক্লজের নেক্সট পার্ট নিয়ে আমি আবার এসেছি আপনাদের সামনে। আমি এর আগে আলোচনা করেছিলাম যে অ্যাডভার্বিয়াল ক্লজটা আসলে কি, অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা কি করে বুঝবো যে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপরে অ্যাডভার্বিয়াল ক্লজ বুঝতে গেলে ভার্বকে কি কি দিয়ে প্রশ্ন করতে হবে, এগুলো সব আমি এর আগের ক্লাসে বুঝিয়েছিলাম। তারপরে এটাও লিখেছিলাম যে অ্যাডভার্বিয়াল ক্লজের মানে কি কি অ্যাডভার্বিয়াল ক্লজ আছে, এর প্রকারভেদটা আমি সব দিয়েছিলাম। ওই ক্লাসটা দেখে নেবেন দয়া করে। আজকে আমি কথা বলবো যে কয়েকটা বাকি আছে অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনার, সেই কয়েকটা। তার মধ্যে অলরেডি আমি 4টা নিয়ে কথা বলে ফেলেছিলাম। এটা 5 নম্বর অ্যাডভার্বিয়াল ক্লজের, এটা 5 নম্বর। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। কন্ডিশন মানে আমরা সবাই জানি কন্ডিশন মূলত শর্ত। মানে যেমন তুমি তুমি যদি আসো তবে আমি তোমাকে নিয়ে বাজারে যাব, বা তুমি যদি আমাকে 10 টাকা দাও তাহলে আমি তোমার জন্য একটা চিপস কিনে নিয়ে আসব। এই যে শর্তযুক্ত বাক্যগুলো আছে, এগুলোই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। ঠিক আছে, আশা করি বুঝাইতে পেরেছি। এই ক্ষেত্রে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, যেমন ইভেন, ইভেন ইভেন এটা এন হবে, ইভেন। তারপরে ইফ, ওয়েদার, আনলেস, ইটিসি। আরো বেশ কয়েকটা আছে, আমি শুধু কয়েকটা লিখলাম, আপনারা দেখে নেবেন অবশ্যই বইয়ে। আমার ক্লাসটা করার পরে অবশ্যই আপনারা বইয়ে দেখবেন। যেমন আমি যদি একটা বাক্য লিখি, আই শ্যাল হেল্প ইউ ইফ ইউ, আই শ্যাল হেল্প ইউ ইফ ইউ কাম হেয়ার। আমি তোমাকে সাহায্য করব যদি তুমি এখানে আসো। এই যে এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। এরকম আরো আছে। আর কি লেখা যায়, ইউ cannot get success, you cannot get success unless you work hard. তুমি সফলতা পাবে না যদি না তুমি কঠোর পরিশ্রম করো। এই যে এইটুকু হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। আশা করি বুঝাইতে পেরেছি। এবার 6 নাম্বার অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন। কম্পারিজন অথবা ডিগ্রি। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন অথবা ডিগ্রি, এটা সাধারণত তুলনা অর্থে বোঝায়, যে কোনো দুটো জিনিসের মধ্যে তুলনা। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেগুলো নেগেটিভ বাক্য, এই নেগেটিভ বাক্যে অ্যাজ এর পরিবর্তে সো ব্যবহার করা হয়। নেগেটিভ বাক্যে এখানে একটা নোট দিয়ে দেই, সেটা হলো নেগেটিভ বাক্যে অ্যাজ সমান সো হয়, মানে অ্যাজ এর জায়গায় সো হয়। ঠিক আছে, সো ব্যবহার করা হয় আর কি। যেমন আমরা যদি এখানে একটা বাক্য লিখি, দে ডিড নট প্লে, দে ডিড নট, দে ডিড নট প্লে, তারা খেলেনি সো ওয়েল, দে ডিড নট প্লে সো ওয়েল অ্যাজ উই এক্সপেক্টেড। আমরা যেমনটি আশা করেছিলাম তেমন ভাবে তারা খেলেনি। এটাই হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন, মানে আমরা তুলনা করলাম। ঠিক আছে, আবার রুমা ইজ
taller than Shuma is. Ruma is taller than Shuma is. সুমার থেকে রুমা লম্বা। এই হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন অথবা ডিগ্রি। আপনারা অবশ্যই একটা খাতা নিয়ে বসবেন এবং সেই খাতায় সুন্দর করে নোট করবেন, তাছাড়া কিন্তু আপনাদের মনে থাকবে না। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস। পারপাস মানে কি? উদ্দেশ্য। ঠিক আছে, এই জাতীয় ক্লোজগুলো সাধারণত প্রিন্সিপাল ক্লোজের উদ্দেশ্যে মানে উদ্দেশ্যকে ইঙ্গিত করে। যেমন এখানে ব্যবহার করা হয় যে কনজাংশন গুলো, সেগুলো হলো দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, লেস্ট, এই ধরনের যে কনজাংশন গুলো রয়েছে এইগুলো এখানে ব্যবহার করা হয়। যেমন আমি যদি একটা বাক্য লিখি, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস ইউ শুড মিস ইউ শুড মিস দ্য বাস। ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য বাস। ঠিক আছে, তা না হলে তুমি বাসটি মিস করে ফেলবে। এই ধরনের বাক্যগুলো হচ্ছে এটা একটা পারপাস, যে দ্রুত হাঁটতে বলতেছে, কি উদ্দেশ্যে হাঁটতে বলতেছে, যেন সে বাসটা মিস না করে, এই উদ্দেশ্য তাকে দ্রুত হাঁটতে বলা হচ্ছে। এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস। অথবা যদি আমি বলি হি ওয়ার্ক হার্ড so that he work hard so that he can prosper in life. He work hard, ঠিক আছে, he work hard so that he can prosper in life. সে কঠোর পরিশ্রম করে, কেন করে? যাতে করে সে তার জীবনে সফল হতে পারে। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ। এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস। কনসেশন। কনসেশনটা হলো প্রিন্সিপাল ক্লজের বিপরীতমুখী ধারণা পোষণ করে। ঠিক আছে, আমি একটু লিখবো এটা। প্রিন্সিপাল ক্লজ, পিতে প্রিন্সিপাল, সিতে ক্লজ। প্রিন্সিপাল ক্লজের বিপরীত ধারণা পোষণ করে। যেমন আমি যদি একটা বাক্য লিখি, দো হি ইজ দো হি ইজ পোর, যদিও সে গরিব। এটা এক ধরনের ধারণা। এর ঠিক বিপরীত ধারণা প্রকাশ করবে পরের বাক্যে। হি ইজ লার্জ হার্টেড ম্যান, যদিও সে গরিব, সে একজন বড় মনের মানুষ। ঠিক আছে, ইজ এ লার্জ হার্টেড ম্যান। এই গেল আমার অ্যাডভার্বিয়াল ক্লজ পুরোপুরি। আশা করি সবাই বুঝতে পারবেন অবশ্যই। এইখানে আরেকটা আলোচনা করে দেই সবার জন্য, সেটা ভালো হবে। আচ্ছা, এই নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে পার্থক্য, এটা অবশ্য আমি আলাদা একটা ক্লাস করতে চেয়েছিলাম, যেহেতু এখানে কিছু সময় আছে, এই ক্লাসটাও অল্প অল্প কিছুক্ষণ সময়, অত বেশিও না। তো আমি একটু এখানে আলোচনা করেই দিই। হ্যাঁ, আমরা নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ তো প্রায় একই রকম দেখতে,
কিন্তু এর মধ্যে আমরা পার্থক্য করব কেমন করে যে আসলে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ আর কোনটা নাউন ক্লজ। জাস্ট আমি সময় আছে হাতের জন্যই আমি লিখে দিচ্ছি। আই নো দ্য টাইম when হি উইল কাম। আমি জানি সে কখন আসবে। আরেকটা বাক্য দেখেন সবাই, আই নো when হি উইল কাম। বাক্য দুটো দেখতে কিন্তু একই রকম, তাই না? আই নো দ্য টাইম, আমি সময় জানি, when he will come, সে কখন আসবে। আই নো when he will come, আমি জানি সে কখন আসবে। এই দুইটা বাক্য একই রকম প্রায়, কিন্তু দুইটা দুই ক্লজ। এটা এক ক্লজ এবং এইটা আরেক ক্লজ। ঠিক আছে, এর মধ্যে পার্থক্য কি? এই যে টাইম একটা নাউন, তাই না? নাউনের সামনে দা বসছে না? দা হলো অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট যুক্ত নাউন এখানে বসেছে জন্য এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, আর এখানে এই পুরো ক্লজটা বসেছে এই ভার্বের অবজেক্ট হিসেবে, তো এটা হচ্ছে নাউন ক্লজ। আশা করি বুঝাইতে পেরেছি। আরেকটু বলি, একই রকম প্রায় বাক্যটা। যখন এই অ্যান্টিসিডেন্ট যুক্ত নাউন বসবে, অ্যান্টিসিডেন্ট যুক্ত নাউন যখন বসবে সেই ক্লজটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, আবার এই যখন অ্যান্টিসিডেন্ট যুক্ত নাউন বসবে না, জাস্ট ভার্বের অবজেক্ট হিসেবে বসবে, তখন সেই প্রায় একই রকম বাক্যটাই হয়ে যাবে নাউন ক্লজ। আশা করি বোঝাইতে পেরেছি। তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।